সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের জাতীয় বাজেট নিয়ে বার্তা কক্ষ আলোচনায়। এই যে জাতীয় বাজেট হলো দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি বাজেট। এই বাজেট জনগণের জন্য কতটুকু স্বস্তির নাকি চাপের হবে এবং নানান কারণে এই বাজেটটি খুবই গুরুত্বপূর্ণ, এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাকে স্বাগতম। আর প্রথমে আপনার কাছে একটু আসি, 2026-27 অর্থ বছরের যে বাজেটটি হলো, এত বড় একটি বাজেট, এটি আসলে জিডিপির কত শতাংশ এবং ঠিক আছে কিনা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। দেখেন, প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট আপাত দৃষ্টিতে খুব বড় একটি বাজেট, কিন্তু সব কিছু বড় দেখালেই তো বড় হয় না। এই বাজেটটি জিডিপির মাত্র 13.7%, বাংলাদেশের যে জিডিপি আছে তার। অথচ বাংলাদেশের চাইতে ছোট দেশগুলোরও দেখা যায় যে তারা এর চাইতে বেশি, অর্থাৎ বাজেট মানে তো রাষ্ট্রীয় বিনিয়োগ, তারা এর চাইতে বেশি বিনিয়োগ করছে। এমনকি ভুটান 26-27% করছে, ভারত প্রায় 28%-এর কাছে, পাকিস্তান 23%-এর মতন। এগুলো চিন্তা করলে অনেক আফ্রিকান কান্ট্রি এর চেয়ে বেশি করে। সেই হিসেবে চিন্তা করলে জিডিপির আকারের সাথে তুলনা করলে এই বাজেট বড় নয়। এবং সবাই যেটি বলছে যে রেকর্ড বাজেট, কারণ এটি 9 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। কিন্তু প্রতি বছরই বাজেট বাড়ে, প্রতি বছরই বাজেটের আকার বাড়ে। যদিও অন্তর্বর্তী সরকার বাজেট কমিয়ে ফেলেছিল, আগামী বছর দেখবেন এটি হয়তো 10 লাখ কোটি টাকায় চলে গেছে। বাজেটের আকারের বিষয়টা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি রাষ্ট্রীয় বিনিয়োগটা বাড়াতে পারছেন কিনা এবং আপনি ঘাটতি ছাড়া বাজেট করতে পারছেন কিনা। আরেকটা বিষয় যদি আপনাকে বলি, বাজেট উন্নয়নের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে, এটি আসলে বাস্তবায়ন কি সম্ভব হবে? উন্নয়ন ব্যয় এবং আপনি রাজস্ব ব্যয় যদি দেখেন, দুটোই একটু আলোচনার দাবি রাখে। একটা হলো যে উন্নয়ন ব্যয় রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা, কিন্তু প্রতি বছর আমরা যদি বাজেটের পর্যালোচনা করি, সেটি দেখা যায় যে উন্নয়ন বাজেট আমরা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না। আমাদের ব্যয়ের রেকর্ড খুবই খারাপ এবং অর্থ বছর শেষে সেটা সংশোধন করতে হয়। সংশোধন করে যে আকার দ্বারা সেটাও আবার বাস্তবায়ন করতে পারি না। আমরা আশা করব যে এবার নতুন সরকার নিশ্চয়ই বাস্তবায়নের দিকে জোর দিবেন। তবে উন্নয়ন ব্যয়ের একটা বড় সমস্যা হলো অস্বচ্ছতা। উন্নয়ন ব্যয়টি সংসদে উপস্থাপিত হয় না, এর উপরে কোনো আলোচনা হয় না, এবং উন্নয়ন ব্যয় এক ধরনের থোক বরাদ্দ থাকে যেগুলো অননুমোদিত প্রকল্প তৈরি করে এবং বিভিন্ন জনকে জনতুষ্টির পরিবর্তে ব্যক্তি তুষ্টিতে পরিণত হয়। সুতরাং উন্নয়ন প্রকল্পের এই যে ব্যয়, উন্নয়ন ব্যয়, রাষ্ট্রীয় উন্নয়ন ব্যয়, আমি মনে করি রাজস্ব ব্যয়ের মতন এটিও সংসদে দীর্ঘ সময় ধরে আলোচনা হওয়া উচিত। এবং 3 লাখ কোটি টাকা বাংলাদেশের পার্সপেক্টিভে খুব বেশি না, কিন্তু বাস্তবায়ন না করতে পারলে এটিও কিন্তু বাজেটের মোট আকারের মতোই বেশি হয়। আরেকটা বিষয় যদি বলি, প্রত্যেক বাজেটে কিন্তু দেখা যায় ঘাটতি থাকে। এবারের বাজেটেও ঘাটতির পরিমাণটি কত এবং তা বাস্তবায়ন কিংবা ঘাটতি পূরণে কী ধরনের পদ্ধতি আসলে নেওয়া হচ্ছে? আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এবারের বাজেটে 2,43,000 কোটি টাকার একটি ঘাটতি রাখা হয়েছে। কারণ হলো আপনার 6,95,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা, সরকারের পরিচালনা ব্যয়ও 6 লাখ কোটি টাকার বেশি, উন্নয়ন প্রকল্প 3 লাখ কোটি টাকার, ফলে শেষ পর্যন্ত 2,43,000 কোটি টাকার একটা ঘাটতি থাকছে, যেটা পূরণ করতে দেশি বিদেশি ঋণের উপরে নির্ভর করতে হবে। এবং যেটা হয়, সরকারকে ঋণ নিতে হবে 1 লক্ষ কোটি টাকারও বেশি। দেশি বিদেশি ঋণ শেষ পর্যন্ত যদি বিদেশি ঋণ না পাওয়া যায়, তাহলে দেশি ঋণ আরও বাড়বে। এতে করে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বিপুল আকারে ঋণ নেবে এবং এই ঋণের উপরে যে সুদ দেবে সেটিও কিন্তু ভয়ঙ্করভাবে বাজেটকে প্রভাবিত করে, মানুষের জনজীবনকে প্রভাবিত করে। আমরা দেখি বর্তমান বছরে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি সুদ দিতে হচ্ছে সরকারকে, কারণ আপনি ঋণ নিলে তো সুদ দিতে হবে। ফলে ঋণের সুদ পরিশোধের ব্যয় দ্রুত বাড়ছে। যত ঘাটতি তত ঋণ, তত ঋণের সুদ, একটা চক্র বৃদ্ধি হারে এটা বাড়তে থাকে এবং তা কিন্তু শেষ পর্যন্ত মূল বাজেটকে আক্রান্ত করে। বাংলাদেশের মূল সমস্যা হলো সরকারের পরিচালন ব্যয়, অর্থাৎ চলতি ব্যয় বেড়ে গেছে। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা, বিভিন্ন ধরনের খরচ, বিল ইত্যাদির খরচ বেড়ে গেছে। চলতি ব্যয় এত বেশি বেড়েছে, পরিচালন ব্যয়, তা প্রায় রাজস্ব আয়কে ছুঁয়ে ফেলছে এবং একটা উদ্ভট সিস্টেমে বাজেটটা হচ্ছে বাংলাদেশে। আপনি নিজে যখন বাজেট করবেন নিজের সংসারের, তখন আপনি চিন্তা করেন যে আপনার আয় কত, সে অনুযায়ী আপনি ব্যয় ঠিক করবেন। এখানে কি ব্যয় আগে ঠিক করা হয়, পরে আয় লক্ষ্যমাত্রা করা হয়, ফলে পুরোটাই একটা উল্টো দিকে চলছে এবং সরকারের আয় কম, ব্যয় বেশি, ঘাটতি থাকছে,
শেষ পর্যন্ত উন্নয়নকে প্রভাবিত করছে। সরকার ঋণ নিচ্ছে, সেটার কারণে বেসরকারি খাত প্রভাবিত হচ্ছে, বেসরকারি খাতের কর্মকাণ্ড স্থবির হয়ে আসছে, নেগেটিভ হচ্ছে। এই সমস্ত কারণে উৎপাদনশীলতা কমছে, কর্মসংস্থান কমছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, অন্যান্য বাজেটে দেখা যেত অন্য কোনো ধরনের কার্ড বা কোনো ধরনের সিস্টেম আসলে ছিল না। এবার যে বিএনপি সরকার এসছে তারা কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করেছে। এই উদ্যোগগুলো আসলে কেমন? সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা খাতে আমাদের ব্যয় রাখতেই হয়, কারণ আমাদের অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে এবং আমাদের অনেক এল্ডারলি পিপল আছে, বিধবারা আছে, তাদের জন্য এই কাজগুলো করতে সরকার এবার আরও বেশি মনোযোগী হয়েছে। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এই দুই খাতে সরকারের ব্যয় হবে 1,50,000 কোটি টাকার মতন। আমি এক্সাক্ট হিসাবটা জানি না। এটি যে স্ট্রেন তৈরি করবে বাজেটে, আপনি যদি আয় করতে না পারেন তাহলে কিন্তু এটি শেষ পর্যন্ত ব্যয়ের খাতাটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আমাদের ব্যয় করা দরকার এই খাতে, সেই হিসেবে দুটি কর্মসূচি খুবই ভালো কর্মসূচি। কিন্তু আপনার যদি আয় কমে যায় এবং এটাকে ব্যয় করতে হয়, কারণ এটা আপনার প্রতিশ্রুতি এবং সরকার ইতিমধ্যেই কার্ড দেওয়া শুরু করেছে, তাহলে কিন্তু একটা বড় ধরনের মানে সামঞ্জস্যহীনতা তৈরি হবে আগামী দিনগুলোতে। এবং যেটা হয় যে এগুলো পরবর্তীতে যদি আবার বন্ধ করে দেওয়া হয়, তার নেতিবাচক ইম্প্যাক্ট খুব বেশি হারে পড়ে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আরেকটা বড় দিক হলো ঠিকমতো আসল বেনিফিশিয়ারিকে দেওয়া। ফ্যামিলি কার্ড কি সত্যি নিডি মানুষগুলো পাচ্ছে? সত্যিকারের কৃষক কি কৃষক কার্ড পাচ্ছে? এটি হলো আসল জিজ্ঞাসা। এবং এটি যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে রাষ্ট্রের জনগণের টাকায় শেষ পর্যন্ত যেসব কর্মসূচি নেওয়া হলো দরিদ্র মানুষের জন্য, যেটাকে বলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষের জন্য, নাজুক অবস্থায় থাকা মানুষের জন্য, সেইগুলো যদি সেই মানুষগুলো না পায়, অন্যরা কেউ এটি নিয়ে নেয়, তাহলে কিন্তু বাজেটের আসল উদ্দেশ্য যেটি জনকল্যাণমুখী সেটি ব্যাহত হবে। এমনিতে সরকার বিভিন্ন মহল থেকে কিন্তু বারবার জানানো হচ্ছিল ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড যেগুলো করা হয়েছে সেগুলো একেবারে যারা প্রান্তিক শ্রেণীর মানুষ আছে তাদের কাছে পৌঁছানো হচ্ছে এবং সরকারের কোনো রাজনৈতিক কোনো ছত্রছায়া কিংবা কোনো নেতা কর্মীর কোনো কাজ নেই, একেবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই বাড়ি বাড়ি গিয়েই সেই কার্ডগুলো আসলে দেয়া হচ্ছে। এবং আরেকটি ভিন্ন প্রসঙ্গে আসি, এই যে সামাজিক নিরাপত্তার কথা বলা হচ্ছে, যে অবকাঠামোগত যে খাত রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা, এই যে খাতগুলোতে যে বরাদ্দগুলো হয়েছে সেই বরাদ্দগুলো কি যথার্থ হয়েছে কিনা যদি একটু বলতেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা, এগুলো সবই হলো সামাজিক অবকাঠামো। সামাজিক অবকাঠামোতে আমরা দেখছি বাজেটের প্রায় 30% চলে যাবে, যে প্রস্তাবনা করা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার একটু বেড়েছে শিক্ষা খাতে বাজেট, জিডিপির 1% বেশি গিয়েছে। স্বাস্থ্য খাতেও কিছুটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনি প্রত্যেক বছর শেষে দেখবেন, অর্থ বছরের শেষে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে টাকা অব্যবহৃত থাকে। অর্থাৎ এই যে অল্প বরাদ্দ, সেটাও ব্যয় করতে পারে না। অর্থাৎ বাস্তবায়ন সক্ষমতা এত কম এবং আমাদের দক্ষতা, কর্মদক্ষতা এত কম যে শেষ পর্যন্ত এই অল্প টাকাও ব্যয় করে যায় না। আবার যেটা ব্যয় হয় সেখান থেকে সিস্টেম লসের নামে দুর্নীতি হয় ব্যাপক আকারে। শিক্ষা খাতের অবস্থা তো আপনি জানেনই। স্বাস্থ্য খাতের অবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ, কারণ আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে বলে, অর্থাৎ মানুষের পকেট থেকে টাকা যাওয়া, ব্যক্তি হিসেবে 100 টাকার মধ্যে 70 টাকায় চলে যায় মানুষের, এই ইভেন সরকারি হাসপাতালে ঢোকার পরেও। এত বেশি ব্যক্তি বিনিয়োগ স্বাস্থ্য খাতে আর কোনো দেশে নাই। অর্থাৎ মানুষ নিজে না খেয়ে না পরে স্বাস্থ্যের ব্যবস্থা করছে এবং সেগুলো দারিদ্র্য সীমার নিচে প্রত্যেক বছর নেমে যাচ্ছে। শুধুমাত্র স্বাস্থ্য খাতে ভালো ব্যবস্থা না থাকায়, নিজের পকেট থেকে ব্যয় নির্বাহ করার কারণে প্রতি বছর বিপুল সংখ্যক পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। অনেকেই বিভিন্ন নানান ধরনের মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরে আমরা দেখেছি সর্বশান্ত অনেকে হয়েছে। এক্ষেত্রে কিন্তু যে বাজেটটিতে প্রায় 6,000-এর উপরে স্বাস্থ্য খাতে বাজেট রাখা হয়েছে, 6,000 কোটি টাকার উপরেও বাজেট রাখা হয়েছে। একটু আরেকটা ভিন্ন বিষয়ে আসি, যে ঋণের যে বোঝা, বাংলাদেশে ঋণের বোঝা কমানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার কিনা, কিংবা আরও একটু আপনার কৌশলী চিন্তা করার দরকার ছিল কিনা সরকার, যদি একটু বলতেন। বাংলাদেশে ঋণের বোঝা কমাতে গেলে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তন ঘটাতে হবে। আপনি 7 লক্ষ কোটি টাকার একটি রাজস্ব টার্গেট, শেষ পর্যন্ত 4 লাখ 4.5 লাখ টাকা অর্জিত হবে। বাকি যে টাকাটা থেকে যাবে তার জন্য তো সরকারকে ঋণ করতেই হবে, কারণ সরকারের পরিচালনার ব্যয় তো লাগবেই। সেই জন্য
রাজস্ব কাঠামো, রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তন আনতে হবে। বাজেট অতিমাত্রায় পরোক্ষ কর ব্যবস্থার উপর নির্ভরশীল, যেটি অত্যন্ত নিপীড়নমূলক। দরিদ্র মানুষের উপর সেটি গিয়ে শেষ পর্যন্ত আঘাত আনে। এবারে যদি ভ্যাট কাস্টমস থেকে বেশি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা সরকার নিয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন দারিদ্র্য বাড়বে। আর যদি সরকার প্রত্যক্ষ কর, অর্থাৎ যারা কর দিচ্ছে না, করের আওতায় আসছে না, তাদেরকে যদি করের আওতায় আনতে পারে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে পরোক্ষ করটা কমে আসবে, জনগণ একটু রিলিফ পাবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, অর্থাৎ কর জিডিপি অনুপাত মাত্র 6% কিছু বেশি। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, ভুটানের, নেপালের চেয়ে নিচে। দুঃখজনকভাবে হলো এখন সেটা সুদানের নিচেও চলে গেছে, ইয়েমেনের নিচেও চলে গেছে। আমার যদি ট্যাক্স জিডিপি রেশিও অন্তত 15% না নেওয়া যায়, তাহলে ঋণের বোঝা, যেটি আপনি প্রশ্ন করেছেন, তা থেকে বাংলাদেশ বেরোতে পারবে না। তার সাথে কিন্তু বাংলাদেশ এখন মূল্যস্ফীতির একটি পর্যায়ে পড়েছে, এবং এই যে মূল্যস্ফীতির যে বিষয় এখন প্রায় 9-এর উপরে রয়েছে, সরকার বলছে 7.5-এর নিচে তারা নিয়ে আসবে এই বাজেটের ফলে। অন্য একটি বিষয় যদি বলতাম, সেটি হলো বর্তমানে রপ্তানি ব্যয় বা যে আয়, রপ্তানি থেকে যে একটি সরকারের বিশাল একটি অঙ্কের আয় হতো, সেটি আসলে কমে গেছে। সেটি বাড়ানোর জন্য এই বাজেটে কী ধরনের পদক্ষেপ নিয়েছে আপনি দেখলেন? এই বাজেটে রপ্তানি শিল্পকে এবং শিল্প উৎপাদনকে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে, এবং সরকার নানা ধরনের সাপোর্ট দেবে সেটা বলেছে। কিন্তু যখনই বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে, সরকার যদি বেশি ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ বঞ্চিত হবে। এবং আপনি জানেন, সম্প্রতি কালে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ গত 20 বছরের তুলনায় সর্বনিম্নে নেমে এসেছে অন্তর্বর্তী সরকারের আমলে। সেখান থেকে, সেই চক্র থেকে বাংলাদেশ এখনও বের হতে পারেনি। যদি বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো না যায়, তাহলে শিল্প কলকারখানা তৈরি হবে না নতুন করে। যারা আছে তারা উদ্যমের মাধ্যমে নতুন করে বিনিয়োগ করবে না, বিদেশি বিনিয়োগ আসবে না, কর্মসংস্থান কমে যাবে, মানুষ আরও দরিদ্র হবে, মানুষের বেতন বাড়বে না বেসরকারি খাতে যারা আছে। সব মিলিয়ে এটা দেখা যাবে যে সরকারের যে লক্ষ্য, যে আমরা রপ্তানি খাতে সহায়তা করব, রপ্তানি বাড়বে, সেটা হবে না। এবং রপ্তানি কিন্তু গত 10 মাসের মধ্যে 9 মাস ধরেই নেতিবাচক অবস্থায় আছে। শুধু একটি মাস সামান্য বেড়েছিল, এবং আমাদের রপ্তানি বিশ্ব কিন্তু আমাদের সংকুচিত হয়ে আসছে। আমরা মাত্র একটি পণ্যের উপর নির্ভরশীল, শুধু গার্মেন্টসের উপরে অধিক মাত্রা নির্ভরশীল। আমার বৈচিত্র্য নাই ইভেন ডেস্টিনেশনে। আমরা শুধু ইউরোপ, আমেরিকার উপরে নির্ভর করছি, অন্য কোনো রপ্তানি ডেস্টিনেশনও খুঁজছি না। সব মিলিয়ে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। প্রতিশ্রুতি ভালো, বাস্তবতা বলে যে এক রেমিটেন্স ছাড়া কোথাও আসলে আমাদের কোনো ইতিবাচক জায়গা নেই। এবং বেসরকারি খাত যদি সত্যি ভেঙে পড়ে ঋণ প্রবাহ কমের কারণে, তাহলে সামগ্রিক বাজেটারি পরিকল্পনাই শেষ পর্যন্ত ভেস্তে যাবে সরকার। একটি বিষয় যদি বলি, 3 বছরে 3টি সরকারের বাজেট দিল, প্রত্যেকটি প্রায় প্রথম দুটি ছিল 7 লাখের, মানে 8 লাখ ছুঁই। এখন দেশের ইতিহাসে সবচাইতে বেশি একটি বাজেট, এই বাজেটটি আসলে প্রায় 9 কোটির উপরে। সো এটি আসলে বাস্তবায়নে সবচাইতে চ্যালেঞ্জ কোন বিষয়গুলো দেখছেন? 9,38,000 কোটি টাকার বাজেট, এটি তো আমি আগেই বললাম যে 13% জিডিপির, খুব বেশি বড় না। কিন্তু বাস্তবায়নের জায়গা থেকে দেখলে এটি অনেক বড়, আকারে অনেক বড়। এই বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ হলো তার বাস্তবায়ন সক্ষমতা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এবং রাজস্ব আহরণ যদি ভালো না হয়, যদি দুর্নীতি দূর না হয়, এবং অপচয় নিয়ন্ত্রণ করা না যায়, সরকারের পরিচালনা ব্যয় যদি না কমানো যায়, বিনিয়োগ না বাড়ানো যায়, এবং বিনিয়োগ না বাড়ালে কর্মসংস্থান যদি সৃষ্টি করা না যায়, সরকারের কাজ দুটি। একটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন, মানুষের কর্ম সৃষ্টি করবে, আর একটা হলো রেভিনিউ জেনারেশন। সরকারের কিন্তু এটা ম্যান্ডেট। এই দুটি কাজ হলো আসল ম্যান্ডেট। এই দুই জায়গায় ব্যর্থ হলে আপনি যতই সাহিত্য করেন না কেন, সুন্দর করে বাজেট উপস্থাপনা করেন না কেন, যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেন, কোনো ফল বয়ে আনবে না। বাজেট আসে, বাজেট যায়, সাধারণ মানুষ আসলে কি পেল বাজেট থেকে, যদি একটু বলতেন। আমি দেখেছি অনেক জিনিসের দাম কমেছে, অনেক জিনিসের দাম বেড়েছে। আসলে দাম কমানো বাড়ানোর চাইতে বড় কথা হলো মানুষের আয়ের ব্যবস্থা করা। মানুষের যদি আয়, কর্মসংস্থান ঠিক রাখে, যে মানুষের আয় আছে সে দেখবেন জিনিসপত্রের দাম নিয়ে কম কথা বলে। আয় কম থাকলে সে কিন্তু বেশি করে কথা বলে। দেশের অবস্থা এখন খুব সঙ্গীন, 9.5% মতন মূল্যস্ফীতি। সেখানে মানুষের প্রকৃত মজুরি দাঁড়িয়ে গেছে 8%, অর্থাৎ 1.5% গ্যাপ হয়ে গেছে তার আয় আর ব্যয়ের মধ্যে। এবং মানুষ কিন্তু কম ব্যয় করছে, কম খাচ্ছে,
ছেলে মেয়ের লেখাপড়ায় কম ব্যয় করছে, আপনি বলতে পারেন আপোষ করছে চিকিৎসা ব্যয়ের সাথে, তার জীবনযাপনের মান নেমে যাচ্ছে, এমনকি মধ্যবিত্ত প্রচণ্ড চাপের মধ্যে আছে, নিম্ন মধ্যবিত্ত চাপে আছে। শুধুমাত্র উচ্চবিত্ত আপনি হয়তো মনে করেন যে তাদের কোনো কিছু দৃশ্যমান হবে না তাদের আনন্দ ছাড়া, আর হলো একেবারে নিম্নবিত্ত, তারা কিছু না কিছু করতে পারে, কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে। এটাই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আবারও বলবো যে রাজস্ব আহরণ হলো 1 নম্বর চ্যালেঞ্জ, 2 নম্বর হলো বাস্তবায়ন সক্ষমতা। আরেকটু বিষয় যদি সর্বশেষ বলতেন, বিভিন্ন জায়গায় করের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই বিষয়টি কিভাবে দেখছেন? খুব ভালো, করের জাল বাড়াতে হবে, করের জাল বাড়াতে হবে। আমরা দেখেছি মফস্বল এলাকায় বহুজন আছে মাছের চাষ করে, কিন্তু তার কোনো টিএএন নাই। 18 কোটি মানুষের দেশে মাত্র 1% লোকের টিএএন আছে, এটা হতে পারে না। মিনিমাম ধরেন 18 কোটি মানুষের দেশে যদি 8 কোটি লোক ঠিকমতো কর দেয়, তাহলে সরকারকে বিদেশ থেকে ঋণ নিতে হবে না, ব্যাংক থেকে ঋণ নিতে হবে না, তার ট্যাক্স জিডিপি রেশিও বেড়ে যাবে, বেসরকারি খাত ঋণ পাবে, বাজেট ঘাটতি কমে যাবে। আমরা দেখেছি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এখন টিন চাওয়া হচ্ছে, এটা খুবই ভালো। এই উদ্যোগগুলো যত বেশি মানুষকে করের আওতায় আনা যাবে, কর না বাড়িয়ে, সেটি ভলিউমটা বাড়াতে হবে। কর বাড়ানো, আমি কর দিচ্ছি, আমার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, ব্যবসায়ী কর দিচ্ছে তার উপরে, অর্থাৎ যে দিচ্ছে তাকেই আবার টার্গেট করা হচ্ছে। এটি আসলে কোনো ধরনের ফল বয়ে আনে না। যত বিস্তৃত করা যাবে, আপনি যেটি বলেছেন করের জাল বাড়ানো, সেটা বেটার হবে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই যে বাজেটটি হলো সেই বাজেটটি জনবান্ধব বাজেট হবে এবং ঘোষণা হয়েছে, এখন বাস্তবায়নই জরুরি। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, প্রতি বছরই বাজেট করা হয় সাধারণ মানুষের জন্য এবং অর্থনীতিকে আরেকটু চাঙ্গা করার জন্য। এবারে দেশের ইতিহাসে সবচাইতে বড় বাজেট কিন্তু পেশ করা হয়েছে। এখন দেখার পালা সে বাজেট বাস্তবায়ন কতটুকু সফল হয় সরকার। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঢাকা জার্নালের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।